আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের ৪৯ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কিছু ঘটে গেলে তা হয় অন্যরকম, তবে বিশেষ। সারাটা রাত প্রকৃতি দামামা বাজিয়েছে মেঘের গর্জনে। বর্ষণমুখন পরিবেশে পুরো রজনী ছিল সতেজ আর স্নিগ্ধ। তবে শুধু প্রকৃতিই নয়, প্রকৃতির সাথে তাল মিলিয়ে সারা রাত প্রেম বিলাসে মত্ত ছিল শ্রাবণধারা। বিয়ের প্রায় অনেকটা সময় পর আর বাকি ৫টা দম্পতির মতো বিশেষ রাত কাটিয়েছে দুজন। যদিও ছিল অপরিকল্পিত, কিন্তু ছিল কাঙ্ক্ষিত। শ্রাবণের এক একটা এলোমেলো স্পর্শে ধারাও হারিয়েছে, খুইয়েছে নিজেকে। প্রিয় পুরুষের কাছে বিসর্জন দিয়েছে নিজের দামি সত্তা। নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে সাবলীল ভাবে। হয়তো গত রাতে বৃষ্টি না হলে, ধারা শাড়ি না পরলে কাঙ্ক্ষিত কাজটা কয়েকদিন পরেই হতো। কিন্তু অনুকূল পরিবেশ, প্রিয়তমার রূপে মোহিত হয়ে নেশায় ডুবে গিয়েছিল শ্রাবণ শেখ। নিজেকে সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়ে সঁপে দিয়েছিল নিজের ব্যক্তিত্ব। শেষ রাতে প্রকৃতির ভূমিকম্পের সাথে হৃদয়ের ভূমিকম্পও নিয়ন্ত্রণে এসেছে। শ্রাবণের হুঁশ ফেরার পর থেকে সে ভীষণ চিন্তিত, অস্বস্তি বোধও করছে ভীষণভাবে। এমন একটা সময়ে মেয়েটার উপর দিয়ে ঝড় তুলিয়ে দিল। গত রাতে যা হয়েছে তাতে কি আদৌ মত ছিল ওর? অনুমতি নিতেও তো ইচ্ছা করেনি শ্রাবণের। মেয়েটা ভীষণ রকম জাদুকরি মায়া খাটিয়ে সর্বনাশ করেছিল শ্রাবণ শেখের। নইলে এমন মাতাল মোটেও হতো না। ধারার অবস্থা কেমন তা এখন বোঝা যাচ্ছে না। মেয়েটা একদম গুটিসুটি মেরে শ্রাবণের বুকে মাথা রেখে শুয়ে আছে। একটাবারও স্বামীর দিকে চোখ তুলে তাকায়নি সে। প্রয়োজন বোধ আছে বলে মনে করেনি। তবে বুকের কাছে ভেজা অনুভব হতে শ্রাবণ বুঝেছে মেয়েটা কাঁদছে। দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। দু হাতে আরেকটু আগলে নিল মেয়েটাকে। দুই শরীরে আবৃত করে রাখা কম্বলটা আরো টেনে নিয়ে মুড়িয়ে নিজের কাছে গুটিয়ে নিল প্রিয়তমার শরীরটা। চারিদিকে কোনো আলো নেই, অন্ধকারে পুরো পৃথিবী ঢেকে গেছে। বৃষ্টির তীব্র বর্ষণ কমলেও স্নিগ্ধতার সিক্ত রেশটা এখনো বিদ্যমান। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়ছে, শব্দ শুনতে পাচ্ছে শ্রাবণ। তবে অন্ধকারে একবারও ধারাকে দেখেনি সে। ভালোবাসাবাসীর পাগলামিটা শেষ করেই ধারার দেহখানা বুকে চেপে ধরে একটু ঘুমিয়েছিল শ্রাবণ। তাই জানেও না মেয়েটার কি অবস্থা। নিতান্তই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে শ্রাবণ নিজেই মনে করে। তবে সেও নিরুপায়, কিছুই করার নেই। সে তো নিজেও একজন পুরুষ। রাতের বৃষ্টি ধারা অদৃশ্য এক মায়াজাল বুনে দিয়েছিল তার চারপাশে। হৃদয়ের মাঝে জমে থাকা না বলা কথাগুলো বৃষ্টির ছন্দে ভেঙে পড়েছিল। তবে অজান্তেই শ্রাবণের চোখে যে আকাঙ্ক্ষাময় ঝড় ছিল, তা ধীরে ধীরে ধারার বৃষ্টিতেও প্রতিফলিত হয়েছিল। বৃষ্টির মৃদু আওয়াজ আর মোমের মতো ম্লান আলোতে তারা দুজন নীরব এক প্রতিশ্রুতির কাছে আত্মসমর্পণ করেছিল। শব্দহীন এক স্বীকারোক্তিতে, যা ছিল ভালোবাসার গভীরতম রূপ। শ্রাবণের বুক ধকধক করছে অস্বস্তিতে। তার মন বারবার গত রাতের দিকে ফিরে যাচ্ছে, সেই অপ্রত্যাশিত মুহূর্তগুলোতে যেখানে তাদের দূরত্ব হঠাৎ ভেঙে গিয়েছিল। সে জানে না সেই আবেগপ্রবণ মুহূর্তগুলোতে ধারা কতটা প্রস্তুত ছিল। নিজের অস্থির হাতের কাছে নিজের অজান্তেই কেমন দুর্বল হয়ে পড়েছিল সে। এখন তার ভয় হচ্ছে, সে কি তাকে কষ্ট দিয়েছে, নাকি ধারা নিজেই তার মনের মতো অনুভব করেছে। ধারার নীরবতা তাকে আরো ব্যথিত করে তুলল। সে নিজের বাহু একটু শক্ত করে জড়িয়ে নিল। শ্রাবণের মনে হলো, বৃষ্টি যেমন রাতের অন্ধকারে অজান্তেই পৃথিবীকে ধুয়ে মসৃণ করে দেয়, তেমনি এই সম্পর্কটাকেও হয়তো আজ নতুন রূপ দিয়েছে। তবুও ধারা কি অনুভব করেছে? এই অনিশ্চয়তা তার বুকে ভার হয়ে রইল। তাই এই গভীর অন্ধকারটাকে শ্রাবণ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলল। মাথা একটু নামিয়ে দেখার চেষ্টা করলো ধারার মুখখানা। খুব আলতো স্পর্শে ধারার গালে হাত বুলিয়ে ডেকে উঠলো আধস্বরে। তারপর বলল, ধারা। শ্রাবণ ভেবেছিল ধারা ঘুমিয়েছে। জেগে থাকলেও জবাব দিত না। তবে শক্ত বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকা ধারা অভাবে থেকে মিনমিন করে সাড়া দেয়, হুঁ। বুকের প্রশান্তি অন্যরকম হাওয়া বয়ে গেল শ্রাবণের। কাঁদো কাঁদো স্বরটা টের পেয়েছে সে। তবে ধারা যে ভুল বুঝবে এমন কিছু মনে হয় না। কারণ শ্রাবণ একটু হলেও বুঝতে পেরেছে, রাতে যা হয়েছে তাতে ধারার সাই ছিল। আটকায়নি মেয়েটা বা অস্বস্তি বোধও করেনি তেমন। লজ্জা পেয়েছিল শুধু, যা অন্যরকম আকর্ষণীয়। শ্রাবণ এবার গায়ের কম্বলটা আরো ভালো করে জড়িয়ে ধারার কানের কাছে মুখ এনে আদুরে স্বরে জিজ্ঞেস করে, খারাপ লাগছে সোনা? ওয়াশরুমে যাবে? গোসল করিয়ে দিই? সজোরে মাথা ঝাঁকিয়ে নাবোধক ইশারা করলো ধারা। এখন সে উঠতে চায় না এই বুক থেকে। তাই আরো শক্ত করে দু হাতে চেপে ধরলো শ্রাবণের পিঠ। বুকের কাছে রাখা মুখটা একটু সরিয়ে এগিয়ে এলো শ্রাবণের গলার কাছটাই। মিনমিন করে কাদো কাদো মুখ নিয়ে চোখ বন্ধ রেখেই বলে উঠলো, আপনি ভীষণ নিষ্ঠুর শেখ সাহেব। হাসলো শ্রাবণ, শব্দহীন মুচকি হাসলো। শব্দ করে চুমুক খেয়ে নিল ধারার কপালে। কপালে ঠোঁটটা রেখে ভীষণ আকুল স্বরে অভিযোগ জানালো, ছনলাময়ী তুমি মেয়ে, নিষ্ঠুর হতে বাধ্য করেছ। ভীষণ অন্যায় করেছ আমার সাথে। বেশ ছলচাতুরি করে খুন করলে আমায়, অথচ এখন আমায় নিষ্ঠুর বলছো? ধারার কোনো জবাব পাওয়া গেল না। শ্রাবণ আরো দুটো চুমুক খেলো ধারার কপালে। এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো গুছিয়ে দিল। হাত বুলোতে থাকলো ধারার মাথায়। এরপর নিজের পিঠে আঁকড়ে ধরে রাখা ধারার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ঠোঁটের কাছে এনে আদরে স্পর্শটা কবজিতেও দিল। এরপর আঙ্গুলে আঙ্গুল গুজে দিয়ে ধরে রাখলো মিয়ে যাওয়া কোমল হাতটা। চোখ বুজে ধীরস্বরে আবার বলল, পৃথিবীর মায়া অত্যন্ত ভয়ঙ্কর। আর এই ভয়ানক জিনিসটার উৎস হলো ভালোবাসা, যা আরো বেশি রহস্যময়। আমরা ভালোবাসি না, মায়ায় পড়ি। আর সেই মায়ার টানেই আমরা খুইয়ে দেই সবকিছু। শ্রাবণ কিছুক্ষণ নীরব থেকে তার নিজের স্পন্দনের শব্দ শুনতে চেষ্টা করলো। বাইরে এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর জানালার ফাঁক দিয়ে ভেসে আসা বাতাস ঘরের নিস্তব্ধতায় এক অদ্ভুত গভীরতা এনে দিচ্ছে। ধারা তার বুকে গুটিসুটি মেরে আছে, চোখ বন্ধ। তবুও শ্রাবণ
শ্রাবণ বুঝতে পারছে সে জেগে আছে, কারণ গভীর শ্বাসটা উন্মুক্ত বুকে টের পাচ্ছে সে। নরম স্বরে শ্রাবণ আবারও বলল, যেদিন তোমায় প্রথম দেখলাম সেদিনও ভাবিনি এই মেয়েকে বউ মানব, কখনো কল্পনা করিনি তোমার মায়ে বেঁচিয়ে যাব। ভালোবাসা কেমন যেন ধীরে ধীরে আসে, ভীষণ ধীরে, সময় নিয়ে জালের মতো বুনে বুনে আসে। প্রথমে যেটা চেনা যায় না, হয়তো একদিন কোনো অভিমানী চোখের চাহনিতে হঠাৎ বুকটা কেঁপে ওঠে, তখনও বোঝা যায় না এটা কি। আমি তোমার দিকে তাকালেই প্রথমে বিরক্ত হতাম, আবার অজান্তেই খুঁজে বেড়াতাম তোমার উপস্থিতি। আমি নিজেও জানি না কখন, কবে, কোথায়, কিভাবে তোমাকে ভালোবেসে ফেললাম। আমি জানি না, শুধু এটুকু জানি তোমায় ছাড়া অচল হয়ে গেছি। বাঁচা সম্ভব হবে বলে মনে হয় না, দুর্বল হয়ে শেষ হয়ে গেলাম আমি। একই জাদু করলে আমাকে। শ্রাবণ শেখকে বশ করে ফেলার অপরাধে তোমার সারা জীবন কারাদণ্ড দেওয়া উচিত মেয়ে, আর সেই কারাগার হবে আমার অতৃপ্ত হৃদয়। শ্রাবণ একটুখানি থামলো, ধারার হাত মুঠোয় ধরে আঙ্গুলগুলো আলতো করে ঘষলো, চুমু খেলো হাতের আঙ্গুলে, তারপর আবারও বলল, আমরা কেউই পরিকল্পনা করে ভালোবাসি না, মায়া এসে আমাদের সব হিসেব নষ্ট করে দেয়। তোমার প্রতি আমার এই টান, এটা কখন শুরু হলো সেটাও আমি জানি না। হয়তো সেদিন যেদিন তোমাকে কাঁদতে দেখেছিলাম, হয়তো যেদিন তোমায় নিয়ে ভাবলাম, যেদিন ঘুমন্ত অবস্থায় তোমায় দেখলাম, হয়তো বা তার অনেক আগেই। কিন্তু আমি জানি গত রাতে যে ঝড় বয়ে গেল সেটা শুধু বাইরে ছিল না, আমাদের মাঝেও ছিল। হয়তো সেটা প্রকৃতির নকশা ছিল, আমরা যে অনুভূতিটা এতদিন ধরে চেপে রেখেছিলাম সেটা নিজের অজান্তেই বেরিয়ে এলো। আমি কোনো স্বার্থের জন্য তোমাকে টেনে নেইনি ধারা, আমি টেনেছি কারণ আমি তোমাকে ছাড়া নিজের পৃথিবী ভাবতে পারি না। আমি তোমায় ভালোবাসি হৃদয় হরিণী, আসক্ত হয়েছি তোমার প্রণয়ে। নিজের বউকেই ভালোবাসি আমি, নিশ্চয়ই পাপ হবে না, তাই না? ধারা এবারও জবাব দিল না, শুকনো ঢুক গিলল বোধ হয়। নিশ্চল মিয়ে যাওয়া শরীরটা নড়ল না, ব্যথায় জর্জরিত থাকা অবস্থাতেও ঠোঁট কামড়ে কাঁপলো। কণ্ঠ আরো নরম হয়ে এলো শ্রাবণের, চোখের কোনো একটু আর্দ্রতা জমে উঠলো। তারপর বলল, গত রাতে আমি শুধু আমার অস্থিরতাকে মুক্তি দিয়েছি, কিন্তু তার চেয়ে অনেক বড় সত্য হলো তুমি আমার ধৈর্য, আমার কোমলতা, আমার ভয়ের জায়গা আর আশ্রয়। আমি ভয় পাই তুমি ভুল বুঝবে, কিন্তু আমি জানি এই অনুভূতিটা স্রেফ একটা মুহূর্তের উত্তাপ নয়, এটা সেই মায়া যা আমার প্রতিটা নিঃশ্বাসের মধ্যে ঢুকে গেছে। আমি জানি না তুমি কি ভাবছো, কিন্তু তুমি যদি কখনো সন্দেহ করো, মনে রেখো প্রকৃতি যেমন রাতের অন্ধকারের শেষে ভোর এনে দেয়, তেমনই আমার ভেতরের সব অস্থিরতা শেষে যে ভালোবাসা রয়ে যায় সেটা তোমার জন্যই। তারা চোখ বন্ধ রেখে নিঃশব্দে চোখের কোণ মুছলো। শ্রাবণের কথাগুলো তার ভেতরে সব দ্বিধা নরম করে দিল। বাইরের বৃষ্টি ধীরে ধীরে থেমে এলো, কিন্তু তাদের মাঝে সেই নীরবতার মধ্যে গাঢ় এক উষ্ণতা থেকে গেল। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেললো, সে বুঝিয়েছে যথাসম্ভব চেষ্টা করেছে বোঝানোর। এখন বাকিটা ধারা জানে। শ্রাবণ হাল ছেড়ে দিয়েই চোখ বুঝে আরেকটু ঘুমানোর সিদ্ধান্ত নিয়ে নিল, কিন্তু তখনই অদ্ভুতভাবে শ্রাবণের বুক থেকে ধারা নিজেকে সরিয়ে আনলো, তবে দূরত্ব বাড়ালো না। বিড়াল ছানার মতো মুখটা উঁচিয়ে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ অবাক হলো, ভ্রু কুঁচকালো। চাঁদ দেখেছে শ্রাবণ, চাঁদের কলঙ্কও দেখেছে, তবে কলঙ্কহীন চাঁদ আজ প্রথম দেখলো বোধহয়। চকচক করছে ধারার চেহারা, অদ্ভুত আলোতে চারিদিকে জলজল করছে বোধহয়। তবে সবচেয়ে বেশি আকর্ষণ করছে ধারার চোখ দুটো, কাজলের অস্তিত্ব এখনো আরো বিদ্যমান। শ্রাবণ ঢুক গিলল, সরাসরি এই চোখে তাকালেই সর্বনাশ, তাই ঠোঁট ভিজিয়ে সতর্ক করলো রমণীকে। তারপর বলল, এভাবে তাকিয়ে থেকো না ধারা, দুহাই তোমার, এই নেশা ভরা চোখ নিয়ে আমায় দেখবে না, নইলে ভীষণ সর্বনাশ হবে, বারবার হবে। তোমার না হলেও আমার হবে। এই অন্যায় করো না ধারা, আমি পারবো না নিজেকে কষ্ট দিতে। ধারার চোখের পলক ফেললো, ঠোঁট চেপে আর একটু জোরে চেপে ধরলো শ্রাবণের বুক পিঠ। মানুষটার শক্ত শরীরটা জড়িয়ে রেখে চোখে চোখ রেখেই বলে উঠলো, আপনি কিছু বুঝেন না, কিচ্ছু না, বোকা আপনি, ভীষণ খারাপ আপনি, আমি আপনাকে একটু পছন্দ করি না। ভ্রু কুচকালো শ্রাবণ, পূর্ণ দৃষ্টি ফেলে দেখলো ধারার মুখটা, বোঝার চেষ্টা করলো কিছু, কিন্তু বুঝলো না। ধারা এবার জড়িয়ে ধরলো শ্রাবণকে, এগিয়ে গিয়ে শ্রাবণের গলার কাছে মুখ গুজে দিয়ে বুকে মাথা রাখলো আবারও। শ্রাবণ চোখ খিচে বন্ধ করলো, ধারার উষ্ণ নিঃশ্বাস পড়ছে তার গলায়। এসব যন্ত্রণা নেওয়া যাচ্ছে না, কেন যে মেয়েটা বুঝে না। ধারা এবার চোখ বুজে ফেললো, নিজেকে স্বামীর কাছে লুকিয়ে অবলীলায় স্বীকার করে বলেই বসলো, আমি আপনাকে খুব ভালোবাসি শেখ সাহেব, পৃথিবীতে হয়তো এতটা কেউ কাউকে ভালোবাসেনি। আপনি আমায় বাঁচতে শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন, আর মায়া জড়াতে আপনিই শিখিয়েছেন। এখন যে ভীষণ রকম ভালোবেসে ফেলেছি, চাচা চাচি তারা থাকতে পারি না, বাবা মাকেও তো চোখে দেখিনি সেভাবে, ভালোবাসা শিখবো কিভাবে, কিন্তু আপনাকে তো পেয়েছি। এই জীবনে আপনি ছাড়া আর কে আছে আমার বলুন, আর কেউ নেই আমার। এখন আমার নতুন ভাবে জীবন শিখিয়ে দিয়ে যদি ছলনাময়ী বলেন, তবে হ্যাঁ আমি ছলনাময়ী। আপনি নিষ্ঠুরতা দেখালে পাপ হবে না, তবে এই ছলনাময়ীকে ছুঁড়ে ফেলে দিলে ভীষণ রকম পাপ হবে। শ্রাবণ স্তব্ধ হয়ে রইল, বুকের ঝড় তুলেছে মেয়েটা। সে অনুভব করলো মেয়েটার কণ্ঠের কম্পন আর বুকের ধকপকানি, যা তার নিজেরই স্পন্দনের সাথে মিশে যাচ্ছে। বৃষ্টির গন্ধ এখনো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে আছে, কিন্তু তার চেয়ে তীব্র ছিল এই স্বীকারোক্তির উৎসতা। শ্রাবণ ধীরে ধীরে মাথা নামিয়ে ধারার কপালে ঠোঁট রাখলো, মৃদু এক শ্বাস নিয়ে সমস্ত অনুভূতি বহন করে দিল। কিছু সময় চুপ থেকে সে এক নিঃশ্বাসে সবকিছু উজাড় করে দিয়ে বলল, তোমার অগোচরের প্রতিদিন প্রতিটি হাসিতে, প্রতিটি অভিমানে চোখে আমি ডুবে গিয়েছি। তোমার জীবনের পেছনে থাকা কষ্ট, তোমার নীরবতা, তোমার ছোট ছোট স্বপ্ন, সবকিছুর সাথে মায়া জড়িয়েছে আমার। সেই মায়া আজ আমাকে বন্দী করেছে তোমার ভেতরেই। গত রাতে যা ঘটেছে সেটা কোনো আকস্মিক আবেগ ছিল না, তা ছিল আমার ভেতরের সব ভালোবাসার বহিঃপ্রকাশ। হাত বাড়িয়ে ধারার চুল সরিয়ে দিল শ্রাবণ।
আঙ্গুলের ডগা আলতো করে তার গালে ছুঁয়ে বলল, তুমি জানো পৃথিবীর মায়া থেকে পালানো যায় না, কিন্তু আমি পালাতেও চাইনি, কারণ এই মায়ের মধ্যেই তোমাকে পেয়েছি। যদি কখনো তুমি আমাকে ভুল বুঝে যাও বা মনে করো আমি তোমার প্রতি অন্যায় করছি, জেনে রেখো আমি কখনোই তোমার সুখের বাইরে কিছু ভাবিনি। তুমি আমার কাছে শুধু এক নারী নও, তুমি আমার সব সমস্ত শূন্যতার উত্তর। ধারা শুনলো, শ্রাবণের কণ্ঠ একেবারে গভীর হয়ে এলো। তারপর আবারও বলল, আমার আর কিছু চাইবার নেই ধারা। আমি যদি তোমার জীবনে আশ্রয় হতে পারি, যদি তোমার ভালোবাসা পেয়ে আমার জীবন অর্থ পাই, তবে এর চেয়ে বড় প্রাপ্তি আমার কাছে আর কিছুই নেই। আমি কিচ্ছু চাই না, তুমি চাইলেও আর এই নিষ্ঠুর মানবের কাছ থেকে মুক্তি পাবে না ছলনাময়ী। তারা চোখ বুজে সাথে সাথে জড়িয়ে ধরলো শ্রাবণকে। শ্রাবণ আগলে নিল মেয়েটার ছোট্ট দেহটা, দুহাতে আগলে নিল, শরীরের সাথে মিশিয়ে নিল। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই দেখে নিন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।